সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর 231515 এই কোডের ক্লাস আমরা গ্রহণ করব। আমাদের এই কোর্সের শিরোনাম আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। এই অংশের আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কলোনিয়াল রুল ইন বার্মা, জাপানিজ অকুপেশন ইন বার্মা, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন বার্মা অ্যান্ড বিগ পাওয়ার রুল ইন সাউথ ইস্ট এশিয়া। এই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, এটা বার্মা এবং বিগ পাওয়ার রুল ইন সাউথ ইস্ট এশিয়া, এই টপিকসটি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসটি করার চেষ্টা করব এবং বার্মা সম্পর্কে আমাদের একটি পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। সেই সাথে বিগ পাওয়ার রুল এই অঞ্চলে বৃহৎ শক্তিবর্গ কিভাবে কাজে লাগিয়েছিলেন সেই বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ বার্মা, বা বর্তমান নাম মায়ানমার। দেশটির বর্তমান নাম মায়ানমার। বার্মার ভৌগোলিক অবস্থান যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো বার্মার উত্তরে বা মায়ানমারের উত্তরে উত্তর পূর্বে চীন, দক্ষিণে আন্দামান সাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে থাইল্যান্ড, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড, পশ্চিমে বাংলাদেশ, ভারত ও উত্তর পশ্চিমে ভারত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাবো যে এই যে দেশ অর্থাৎ বার্মা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি সম্পর্কে বা এই মায়ানমার সম্পর্কে, বা যার বর্তমান নাম মায়ানমার, সেই দেশটি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। বার্মায় ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার পেছনে কি অন্তর্নিহিত কারণ ছিল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব। ব্রিটেন বার্মায় উপনিবেশ প্রতিষ্ঠার তিনটি বিষয় বিবেচনা করেছে। এই তিনটি বিষয় আমরা সর্বাগ্রে জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাকৃতিক সম্পদ ও বার্মার বাণিজ্যিক আধিপত্য বিস্তার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্মাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ এবং ফলজ সম্পদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে ব্রিটেন এই অঞ্চলটিতে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন। শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এই অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই কারণে তারা কি করেছিল? এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, আমরা দেখতে পাবো যে চীনের সাথে বাণিজ্যের জন্য বার্মাকে ট্রানজিট পথ হিসেবে ব্যবহার করা যাবে। অতএব চীনের সাথে তাদের যে আফিমের ব্যবসাটি রয়েছে, এই আফিমের ব্যবসাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য ব্রিটেনের দরকার হলো এই ট্রানজিট ব্যবহার করা। অতএব চীনের সাথে বাণিজ্যের জন্য বার্মাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করা যাবে, এই কারণে তারা বার্মার দিকে আকৃষ্ট হয়েছিল। তৃতীয়ত, আমরা দেখতে পাবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ফ্রান্সের সাথে উপনিবেশ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে ব্রিটিশদের বার্মা দখল অপরিহার্য হয়ে পড়েছিল। এই অবস্থায় এই সমস্ত কারণের জন্য বার্মায় ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠা করার একটি চেষ্টা করেন। বার্মায় ব্রিটিশ আধিপত্য বিস্তারের কৌশল সম্পর্কে আমরা জেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইকে অত্যন্ত গুরুত্ব সহকারে জেনে নেওয়ার চেষ্টা করব যে বার্মায় ব্রিটিশ আধিপত্য বিস্তারের কৌশল। 1824 সালে বার্মায় গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে ব্রিটিশ শক্তি সীমিতভাবে বার্মায় প্রবেশ করার চেষ্টা করে এবং সেই সূত্র ধরেই প্রথম ইঙ্গ বর্মী যুদ্ধ 1824 থেকে 1826 সংগঠিত হয় এবং প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ যে সংগঠিত হয়, এই ইঙ্গ ব্রহ্মযুদ্ধেই তারা ব্রিটিশদের নিকট পরাজিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1824 থেকে 1826 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলটিতে তারা প্রথম ইঙ্গ ব্রহ্মী যুদ্ধের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে শুধুমাত্র এই উপরোক্ত কারণেই যে তারা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল তা নয়, তাই অঞ্চলটি ভারতের কাছাকাছি ছিল এবং তারা ব্যবসা বাণিজ্য করতে এই অঞ্চল দিয়ে তারা অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং ভারতের সাথে এই অঞ্চলটি ত্যাগ করে তাদের শাসন কার্য পরিচালনা সম্ভব হবে বিধায় তারা বার্মার দিকে ধাবিত হওয়ার একটি চেষ্টা করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে 1824 থেকে 1826 সাল পর্যন্ত প্রথম যে ইঙ্গ বর্মী যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধে জয়লাভ করে বার্মায় ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়। 1826 সালে এই যুদ্ধে জয়লাভ করে
ব্রিটেন বার্মার যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তাদের সাথে ইয়াং ধাবুর সন্ধি নামে একটি সন্ধিতে স্বাক্ষর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখে নিব যে 1826 খ্রিস্টাব্দে ইয়াং ধাবুর সন্ধিতে যে উল্লেখযোগ্য বিষয়গুলো, চুক্তিতে যে সমস্ত উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল সেগুলো শুধুমাত্র আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর দেখব, বর্মীরা ইংরেজদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে রাজি হয়। অর্থাৎ যেহেতু এই যুদ্ধটি সংগঠিত হয়েছে এবং যুদ্ধে ইংরেজদের বা ব্রিটিশদের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, অতএব বর্মীরা তাদের এই যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করতে রাজি হয়। 2 নম্বর হলো, যে অঞ্চলটি তারা দখল করেছে এই অঞ্চল দখলীকৃত অঞ্চলে একজন ব্রিটিশ রেসিডেন্ট নিয়োগ দেওয়ার তারা সুপারিশ করেন এবং বার্মা সরকার তখন মেনে নেন। 3 নম্বর হলো, বার্মা মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই অবস্থায় আমরা দেখে নিব শেষ পর্যন্ত 1852 সালে আরেকটি যুদ্ধ এই অঞ্চলে সংঘটিত হয়, তার নাম হলো দ্বিতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধ। আমরা ইতিপূর্বে দেখলাম যে 1826 সালে ইয়াং ধাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এই ইয়াং ধাবুর সন্ধি বাস্তবায়ন করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়েছিল। আমরা সকলেই জানি বর্মী রাজারা এবং তাদের উপদেষ্টাগণ বরাবরই দাম্ভিকতায় পূর্ণ ছিলেন। প্রথম ইঙ্গ-বর্মী যুদ্ধের পর পরাজয়ের গ্লানি ও অপমানবোধ তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছিলেন না। এই অপমানবোধ তাদের 1826 সালে সম্পাদিত ইয়াং ধাবু চুক্তির শর্তসমূহ না মানতে উৎসাহিত করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অবস্থা, এই অবস্থায় 1826 সালে সম্পাদিত ইয়াং ধাবু চুক্তির শর্তসমূহ না মানলে সেই ক্ষেত্রে না মানার জন্য না মানতে উৎসাহিত করেছিল। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ইয়াং ধাবু চুক্তির শর্তসমূহ তথা ক্ষতিপূরণ আদায়, সীমানা নির্ধারণ, প্রাপ্ত অঞ্চলসমূহে আধিপত্য প্রতিষ্ঠা, রেসিডেন্ট গ্রহণ এবং তাকে চুক্তি মোতাবেক সম্মান প্রদান সহ প্রভৃতি আদায় করতে মরিয়া হয়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা যে সমস্ত ব্রিটিশ শক্তি যে সমস্ত কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন যদি বর্মী সরকার বা বার্মার জনগণ না মানে, সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনরায় যুদ্ধ ঘোষণা করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা এখানে দেখে নিব যে এই যে চুক্তি, ইয়াং ধাবুর চুক্তির গুরুত্বপূর্ণ যে সমস্ত কন্ডিশনগুলো সেইগুলো কিন্তু তাদেরকে মানতে হবে, কিন্তু বর্মী সরকার বা রাজা সেটা মেনে নিতে পারছিলেন না। তাদের ক্ষতিপূরণ আদায় অনীহা প্রকাশ করেছিলেন, সীমান্ত নির্ধারণ করা হয় নাই, প্রাপ্ত অঞ্চল সমূহ মোতাবেক আধিপত্য প্রতিষ্ঠা, রেসিডেন্ট গ্রহণ এবং তাকে চুক্তি মোতাবেক সম্মান প্রদান সহ রেসিডেন্টকে চুক্তি মোতাবেক সম্মান প্রদান সহ প্রভৃতি আদায় করতে মরিয়া হয়েছে। ইয়াং ধাবু চুক্তি কার্যকর করতে 2 পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বর্মী রাজাগণ ইয়াং ধাবুর চুক্তি কার্যকর করতে সৃষ্ট বিরোধ ও অসন্তোষের জন্যই মূলত 1852 সালে দ্বিতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধ সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব এই যে প্রথম যে যুদ্ধটি হয়েছিল 1824 থেকে 1826, এর ফলে ইয়াং ধাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এই ইয়াং ধাবুর সন্ধির পরে মূলত আমরা দেখব যদি সন্ধির শর্তগুলো মেনে নিতেন তাহলে ব্রিটিশরা হয়তোবা আর দ্বিতীয় যুদ্ধটি সংগঠিত করতো না, কিন্তু যেহেতু বার্মী সরকার এবং বার্মার লোকজন এটা মেনে নিতে অপারগতা প্রকাশ করেছিলেন, সেই সূত্র ধরেই দেখা যাবে যে এই 2 পক্ষের মধ্যে, অর্থাৎ ইয়াং ধাবু চুক্তির কার্যকর করতে ব্রিটেন এবং বার্মার পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ এবং অসন্তোষের জন্যই 1852 সালে দ্বিতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধটি সংগঠিত হয়। এই দ্বিতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধের পরে 1885 সালে তৃতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধ সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধে পরাজয়ের পর রাজা প্যাগান মিন অত্যন্ত হতাশ হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় দেশের অভ্যন্তরে সিংহাসন দখলকে কেন্দ্র করে গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। সিংহাসন দখলের যুদ্ধে রাজার ভাই মিন্দন মিন জয়ী হন। তিনি 1853 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বার্মার রাজা হিসাবে নির্বাচিত হন। রাজা মিন্দন মিনের পর 1878 খ্রিস্টাব্দে তারই পুত্র থিবু সিংহাসনে আরোহণ করেন। এ সময় তিনি কৌশলে ইংরেজদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার পরিবর্তে ফরাসিদের সাথে মৈত্রী সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই থিবু শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি যে কাজটি করলেন, কৌশল অবলম্বন করলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, এবং তিনি কৌশলে ইংরেজদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার পরিবর্তে ফরাসিদের সাথে মৈত্রী স্থাপনের প্রচেষ্টা গ্রহণ করেন। ফলে 1885 সালে তৃতীয় ইঙ্গ বর্মী যুদ্ধ সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব এই যে তৃতীয় ইঙ্গ বর্মী যুদ্ধ সংগঠিত হলো। তৃতীয় ইঙ্গ বর্মী যুদ্ধ সংগঠিত হওয়ার প্রেক্ষিতেই ব্রিটিশ পার্লামেন্টের নির্দেশক্রমে উচ্চ ও নিম্ন বার্মা নিয়ে তারা বার্মায় একটি প্রদেশ গঠন করার পরিকল্পনা গ্রহণ করেন। 1885 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ বর্মী যুদ্ধে বর্মীরা পরাজিত হয়, বার্মায় স্বাধীন রাজবংশের অবসান ঘটে। এখান থেকেই শুরু হয় বার্মায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্মায় যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হলো, এর কিছুদিনের মধ্যেই অর্থাৎ 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকেই লর্ড ডাফরিন ব্রিটিশ ভারতের সাথে বার্মার সংযুক্তির কথা ঘোষণা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1886 থেকে 1935 সালের ভারত শাসন আইনের পূর্ব পর্যন্ত এটি ভারতের সাথেই সংযুক্ত ছিল এবং একজন লেফটেন্যান্ট দ্বারা এই অঞ্চলটি শাসন কার্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশ শাসনের পূর্বে বার্মার রাজা ছিলেন প্রধান প্রশাসক, তিনি একচ্ছত্র ক্ষমতাও ভোগ করতেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু তিনি আইন প্রণয়ন করতে পারতেন না। তথাপি তিনি আইন, বিচার এবং প্রশাসনের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। রাজার কাজে উচ্চপদস্থ মন্ত্রীগণ সহায়তা করতেন। বিচারকগণ রাজার দ্বারা নিয়োগপ্রাপ্ত হতেন। এ সময়ে রাজা নিয়ন্ত্রিত দৃঢ় কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, কিন্তু ব্রিটিশরা বার্মা দখলের পর নতুন পদ্ধতির শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্মায় ব্রিটিশদের দ্বারা যে প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তার সর্বোচ্চ অবস্থান করত লেফটেন্যান্ট গভর্নর ও তার কাউন্সিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছিলাম ভারতবর্ষের ক্ষেত্রে সর্বপ্রথম যে ব্যবস্থাগুলি ব্রিটিশ সরকার গ্রহণ করেছিলেন বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করেছিলেন, অনুরূপ ব্যবস্থা বার্মার ক্ষেত্রেও তারা গ্রহণ করেছিলেন। প্রশাসনের সর্বোচ্চ স্তরে লেফটেন্যান্ট গভর্নরও তার দ্বারা তার এই অঞ্চলটি শাসন কার্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং লেফটেন্যান্ট গভর্নরের সাথে থাকবে একটি কাউন্সিল। বার্মা ভারতের একটি প্রদেশ হিসাবে পরিগণিত হলেও লেফটেন্যান্ট গভর্নর প্রদেশের জনকল্যাণ এবং স্বার্থ সংশ্লিষ্ট তথা উন্নতির জন্য স্বাধীনভাবে আইন রচনা করতে পারতেন। লেফটেন্যান্ট গভর্নরের নিয়ন্ত্রণাধীনে রাজনৈতিক আইন, জনকল্যাণ, বহির্শুল্ক ও আন্তঃশুল্ক বা আগবাড়ি শুল্ক এবং অর্থ সচিবালয় ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা দেখব যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মার শাসন কার্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তারা কার্যক্রম গ্রহণ করলেন, এই কার্যক্রমের প্রেক্ষিতেই মূলত বার্মায় ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্মায় যে ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, এই অবস্থায় বার্মা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে এই অঞ্চলটিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন যাবৎ এইভাবেই চলছিল এবং বার্মা ব্রিটেনের একটি উপনিবেশ হিসাবে তার শাসন কার্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বার্মা যে সময় ব্রিটেনের উপনিবেশ ছিল, ইতিমধ্যেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। 1939 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দূরপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ জাপান এই অঞ্চলগুলোতে তাদের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং সেই চেষ্টারই অংশ হিসাবে তারা এই অঞ্চলেও আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে তারা ইন্দোনেশিয়াতে অর্থাৎ জাপান, দূরপ্রাচ্যের বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে গুরুত্বপূর্ণ দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, বার্মা,
এই সকল অঞ্চলগুলোতে তারা তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান মালয় ও সিঙ্গাপুর দখল করার পর জাপান বার্মা দখলের পরিকল্পনা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো ছিল, এই সমস্ত দেশে জাপান তার আধিপত্য বিস্তারের আপ্রাণ চেষ্টা করে এবং সেই চেষ্টারই অংশ হিসাবে মালয় এবং সিঙ্গাপুর দখল করার পর জাপান বার্মা দখলের পরিকল্পনা গ্রহণ করে। 1942 সালের 21শে জানুয়ারি জাপান বার্মায় অনুপ্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1942 সাল 21শে জানুয়ারি জাপানের সেনাবাহিনী বার্মায় প্রবেশ করে। 1942 সালে মাঝামাঝি জাপান বার্মার পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করে। 1943 সালে 1 আগস্ট জাপান বার্মাকে নামমাত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় আমরা দেখতে পাবো জাপানি সেনাবাহিনী ভারতবর্ষের দিকেও অগ্রসর হয়েছিল। এমনকি আমরা দেখতে পাবো যে এই বাহিনী অর্থাৎ জাপানি বাহিনী শেষ পর্যন্ত কুমিল্লা পর্যন্ত, বর্তমান যে কুমিল্লা রয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এই পর্যন্ত তারা অগ্রসর হয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর সাথে মিত্র বাহিনীর এখানে একটি সংঘর্ষ সংগঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ওয়ার সেমেট্রি নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল সৈনিকগণ হতাহত হয়েছিলেন তাদের যে সমাহিত করা হয়েছে সেই স্থানটি কুমিল্লাতে এখনো রয়েছে, সেটা ওয়ার সেমেট্রি নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব এই যে জাপানি বাহিনী যে অগ্রসর হলো এবং জাপানি বাহিনী এই অঞ্চলে অগ্রসর হওয়ার পরে আস্তে আস্তে জাপানের প্রভাব এবং প্রতিপত্তি যে সময় কমে গেল, তখন পুনরায় আবার কিন্তু এই অঞ্চলগুলোতে ব্রিটিশরা আবার আধিপত্য বিস্তারের চেষ্টা করল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1943 সালে 1 আগস্ট জাপান বার্মাকে নামমাত্র স্বাধীন রাষ্ট্র হিসাবে পুরো অঞ্চলটি দখল করে নামমাত্র স্বাধীন রাষ্ট্র হিসাবে এই অঞ্চলটি পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। 1945 সালে 22 মার্চ মান্দালয়ে ব্রিটিশ কর্তৃক পুনরায় দখল করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাবো যে ব্রিটেন এবং তার যে মিত্র দেশগুলো ছিল তারা এই যুদ্ধে জয়লাভের জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং সেই চেষ্টারই অংশ হিসাবে তারা বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করছে এবং তারই অংশ হিসাবে 1945 সালের 22 মার্চ মান্দালয় ব্রিটিশ কর্তৃক পুনরায় দখল করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 3 মে 1945 তারা রেঙ্গুন পুনর্দখল করতে সক্ষম হয়, অর্থাৎ জাপানি বাহিনীর নিকট থেকে তারা রেঙ্গুন পুনর্দখল করতে সক্ষম হয়। 1945 সালের মে মাসের মধ্যে সমগ্র বার্মা ব্রিটিশরা পুনর্দখল করতে সক্ষম হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অংশে দেখতে পেলাম যে জাপানি বাহিনী পুরো বার্মা অঞ্চলটি তারা দখল করেছে এবং বার্মায় তাদের নামমাত্র স্বাধীন শাসন কার্য পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাপানি হস্তক্ষেপের ফলে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করে জাপান এবং এই জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তার নিজস্ব আধিপত্য বজায় রাখার চেষ্টা করে এবং সেই চেষ্টারই অংশ হিসাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর এই সমস্ত অঞ্চলগুলো দখল করার পর তারা বার্মা দখলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্মা দখল করার অল্প কিছুদিন পরেই এটা পুনরায় আবার ব্রিটিশ সরকার পুনর্গ্রহণ করতে বা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখে নিব বার্মায় জাতীয় চেতনায় কিভাবে উদ্ভব এবং বিকাশ হয়েছিল, এই বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্মায় জাতীয়তাবাদের উদ্ভব এবং বিকাশ কিভাবে সংগঠিত হয়েছিল এইটি আমরা এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব। বার্মায় জাতীয় চেতনা বিকাশ ঘটেছিল অনেক দেরিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ বার্মা ছিল বহু জাতি উপজাতি অধ্যুষিত দেশ, এই কারণে তাদের একত্রিত, অর্থাৎ আমরা জানি যে জাতীয় চেতনা বিকাশের ক্ষেত্রে ঐক্য হলো একটি বিশেষ উপাদান। সেই ঐক্য গঠনের ক্ষেত্রে তাদের অনেক দেরিতে সংগঠিত হয়েছিল। 1885 সালে ব্রিটিশরা বার্মা দখলের পর হতে বার্মার বন, কৃষি, খনি, শিল্প, প্রাকৃতিক সম্পদের উপর বিদেশিদের কর্তৃত্ব স্থাপিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ সমস্ত জিনিসগুলো তারা নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করে। বিশেষ করে এখানকার যে প্রাকৃতিক সম্পদ রয়েছে,
বন 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 কৃষি, এই খনিজ সম্পদ, এগুলোকে তারা হস্তগত করার পরিকল্পনা গ্রহণ করে। আমরা বিদেশিদের এই অঞ্চলে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে, বিশেষ করে বার্মা এই অঞ্চলে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে 1904-5 সালে রুশ জাপান যুদ্ধটি সংগঠিত হয়, যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। বার্মার ক্ষেত্রে কি হলো সেটুকু শুধু আমরা আলোচনা করব যে 1904-5 সালে যে রুশ জাপান যুদ্ধ শুরু হয়, এই রুশ জাপান যুদ্ধে ক্ষুদ্র দেশ জাপান বৃহৎ দেশ রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হয়। বৃহৎ দেশকে পরাজিত করার ফলে যে বার্মার জনসাধারণের মধ্যে এক ধরনের জাতীয় চেতনাবোধ জাগ্রত হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। তারা মনে করে জাপানের মতো ক্ষুদ্র দেশ রাশিয়ার মতো বৃহৎ দেশকে যদি পরাজিত করতে সক্ষম হয়, অতএব জাপানও বার্মাও কোনো এক সময়ে এই ব্রিটিশ ঔপনিবেশিকের হাত থেকে তারা রক্ষা পাওয়ার যে আপ্রাণ চেষ্টা করছে, সেটা তারা তার পক্ষে করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে তারা এই রুশ জাপান যুদ্ধকে অনুসরণ করে তাদের জাতীয় চেতনাবোধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার পরিকল্পনা গ্রহণ করে। ইতিমধ্যেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1927 সালে ভারতবর্ষে অদূর ভবিষ্যতে কি ধরনের সাংবিধানিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে, এই সম্পর্কিত বিষয়গুলো দেখাশোনা করার জন্য 1927 সালে সাইমনের নেতৃত্বে একটি কমিশন ভারতবর্ষে আগমন করে। এই 1927 সালে ভারতবর্ষে যে সাইমন কমিশন আগমন করে, এই সাইমন কমিশনের নিকট বার্মার জনসাধারণ বা নেতৃবৃন্দ তাদেরকে অনুরোধ করেন যে ভারত থেকে যাতে বার্মাকে পৃথক করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাইমন কমিশন এই বিষয়টি সেখানে উত্থাপন করেছিলেন এবং শেষ পর্যন্ত 1935 সালে ভারত শাসন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করার নীতিগত সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1931 সালে এদেরকে নিয়ে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং এই সমস্ত গোল টেবিল বৈঠকেও এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়নি। বার্মার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাপানের অধিকার মুক্ত হলেও বার্মা ব্রিটিশ সেনাবাহিনী পুনরায় দখল করে নেয় এবং বার্মায় ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1945 সালে ব্রিটিশ সরকার কর্তৃক একটি শ্বেতপত্র প্রকাশ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1945 সালে যে শ্বেতপত্রটি প্রকাশ করা হয়, এই শ্বেতপত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের অবতারণা করা হয়। যদি তারা চায় তাহলে তাদেরকে যে কোনো সময়ে স্বাধীনতা, অর্থাৎ বার্মার জনগণ যদি চায় বা প্রত্যাশা করে, তাহলে তাদেরকে স্বাধীনতা প্রদান করা হবে বা তাদের জনগণের নিকট তাদের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1945 সালে নির্বাচন, অর্থাৎ ব্রিটেনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে চার্চিলের পরিবর্তে অ্যাটলি জয়লাভ করে। ফলে 1946 সালে অ্যাটলি ঘোষণা করেন যে বার্মার জনসাধারণ চাইলে অতি দ্রুত তাদের স্বাধীনতা প্রদান করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটির এই ঘোষণায় জনসাধারণ অর্থাৎ বার্মার জনসাধারণ অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছিল এবং সেই প্রেক্ষিতে তারা বার্মাকে স্বাধীনতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1947 সালে স্থির হয় যে একটি সংবিধান সভা গঠন করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করে এবং এইভাবে 1948 সালে 1 জানুয়ারি বার্মা ব্রিটিশ শাসন হতে মুক্ত হয়ে স্বাধীন দেশে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বার্মায় কিভাবে ব্রিটিশরা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করলেন, বার্মায় কিভাবে জাপানিরা আধিপত্য প্রতিষ্ঠা করলেন এবং বার্মায় কিভাবে ব্রিটিশরা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করলেন এবং পরবর্তী সময়ে বার্মায় যে জাতীয় চেতনাবোধ জাগ্রত হয়েছিল সেই বিষয়টি এবং পরবর্তী সময়ে বার্মা কিভাবে স্বাধীনতা লাভ করলো, এই বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করার চেষ্টা করব যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ শক্তিবর্গের ভূমিকা।
আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমাদের মানচিত্রে সব দেশগুলো এখানে আসে নাই। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো অর্থাৎ 11টি দেশ নিয়ে এই অঞ্চলটি অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় অঞ্চলটি গঠিত ছিল। এখন এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ শক্তিবর্গ, বিশেষ করে আমরা দেখব যে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এদের কি ধরনের ভূমিকা ছিল, ব্রিটেন, ফ্রান্স, এদের ভূমিকা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখে নেব যে বিশ্ব রাজনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়া একটি বড় কেন্দ্রবিন্দু। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল দখল করে নেয়। তারপর থেকে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়া কথাটি বিশেষভাবে ব্যবহৃত হতে থাকে। এই অঞ্চলে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব এই যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলটি আমরা বলছি, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যেতে হলে এই অঞ্চলের মধ্যে দিয়ে যেতে হয়। তাই বিশ্ব বাণিজ্যের তথ্য প্রবাহের আদান প্রদান এবং যোগাযোগের দিক থেকে বিচার করলে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ শক্তিবর্গ কি ধরনের ভূমিকা পালন করেছিলেন সে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দেশের ফরেন পলিসি নির্ধারণ করা হয় সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে। একটি দেশের সাথে অন্য আরেকটি দেশের নির্ধারিত সুনির্দিষ্ট নীতি বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি, আর এই নীতির মূল লক্ষ্যই হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ। অর্থাৎ প্রত্যেকটি দেশ তাদের নিজ নিজ স্বার্থ সংরক্ষণ করে তারপরে অন্য দেশের সাথে তারা ব্যবসা বাণিজ্য বা চুক্তিগুলো স্বাক্ষর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ব প্রভাব বলয়কে বৃদ্ধি করার জন্য এই সময়ে অর্থাৎ স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে তাদের প্রভাব বলয় বৃদ্ধি করার চেষ্টা করেছেন এবং তারই অংশ হিসাবে দূরপ্রাচ্যের দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ও চীন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হস্তক্ষেপ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ শক্তি সমূহের আকর্ষণের প্রধান কারণ কি ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভৌগোলিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত অবস্থান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে অবস্থান রয়েছে, এই অবস্থানগত কারণেই তারা অত্যন্ত অগ্রসর হয়েছিলেন এবং এই অগ্রসরমান ভৌগোলিক অবস্থার কারণেই এই অঞ্চলের দিকে বৃহৎ শক্তিবর্গ আকৃষ্ট হয়েছিল। 2 নম্বর আমরা দেখব যে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং এই অঞ্চলের যে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এই প্রাচুর্যের প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন। 3 নম্বরে দেখা যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে গুরুত্বপূর্ণ সকল শিল্পের কাঁচামালের পরিপূর্ণতার জন্য বৃহৎ শক্তি সমূহের সব সময়ই দক্ষিণ পূর্ব এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠায় নিয়োজিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রচুর মশলা উৎপাদিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশগুলোতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সমস্ত মশলা উৎপাদিত হয় এই সমস্ত মশলা ইউরোপের দেশগুলো প্রচুর ব্যবহার করে, বিধায় এই সমস্ত দেশ থেকে তারা প্রচুর পরিমাণে মশলা সংগ্রহ এবং সরবরাহ করতে পারে। এই সমস্ত কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ শক্তিবর্গ হস্তক্ষেপ করে এবং তাদের ব্যবসা বাণিজ্যকে চলমান রাখার ব্যবস্থা গ্রহণ করে। যেমন আমরা দেখতে পাবো মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী ব্যবহার করে জাপান সহ বিশ্বের অধিকাংশ দেশ এখান থেকে এই অঞ্চল দিয়ে তাদের জাহাজ চলাচল করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিধায় আমরা দেখব যে এই অঞ্চলের গুরুত্ব অত্যধিক। মূলত মালাক্কা প্রণালীটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝামাঝি স্থানে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ার এই 11টি দেশের নাম আমরা একটুখানি সংক্ষিপ্তভাবে জেনে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমরা ইতিপূর্বেই সংক্ষিপ্ত আকারে বলেছি। 11টি দেশ হলো মায়ানমার, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, এই 11টি দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াটি মূলত অবস্থিত। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ শক্তিসমূহের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে
দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি। অর্থাৎ আমরা দেখব যে স্নায়ু যুদ্ধের পূর্ববর্তী সময় তাদের অবস্থান এবং স্নায়ু যুদ্ধ পরবর্তী সময় তাদের অবস্থান, এই বিষয়টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের পরিষ্কার ধারণা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতির সাথে বিশ্ব রাজনীতি সমভাবে জড়িত। যে 11টি রাষ্ট্র ইতিমধ্যে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বললাম যে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সমস্ত দেশগুলো বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের উপনিবেশ ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। একমাত্র থাইল্যান্ড ছাড়া অন্য সমস্ত দেশগুলো বা অন্য রাষ্ট্রগুলো কোনোভাবেই অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা, অর্থাৎ থাইল্যান্ড ছাড়া অন্য সমস্ত দেশই তারা পাশ্চাত্যের বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশের উপনিবেশে পরিণত হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ থাইল্যান্ড, এই থাইল্যান্ড ব্যতিরেকে অন্যান্য সমস্ত দেশই বা সকল দেশই কোনো না কোনো দেশের উপনিবেশে পরিণত হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেমন মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ছিল ফরাসি ঔপনিবেশিক সাম্রাজ্যের অংশ বিশেষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইন্দোনেশিয়া ছিল ডাচদের উপনিবেশ। ফিলিপাইন ছিল প্রথমে স্পেনের এবং পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জেনে নিলাম কোন কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে এই শব্দ দুটো আমরা ব্যবহার করার চেষ্টা করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেও যে স্নায়ুযুদ্ধ কিন্তু ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখে নিব যে স্নায়ুযুদ্ধটি ছিল মূলত 1917 সালে রাশিয়াতেও যে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল। 1917 সালে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পরে বিশ্ব ব্যবস্থা দুইটি অংশে বিভক্ত হয়ে পড়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এটা বলার চেষ্টা করেছি, এই যে 1917 সালে দুইটি অংশে বিশ্ব ব্যবস্থা বিভক্ত হয়ে পড়ে, যার ফলে পরবর্তী সময়ে এই স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 1917 সালে এই বিপ্লবটি সংগঠিত হলেও 1945 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার শেষ হওয়ার পূর্ব পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত স্নায়ুযুদ্ধ স্তিমিত আকারে ছিল, অর্থাৎ স্নায়ুযুদ্ধ ছিল না বললেই চলে, অর্থাৎ স্নায়ুযুদ্ধ একেবারে স্তিমিত অবস্থায় ছিল। এবং তারপরও আমরা জানি যে 1939 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুটো দেশ একত্রিত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য অঞ্চলের মতো এই অঞ্চলও ধীরে ধীরে সাম্রাজ্যবাদের অধীনে থেকে মুক্তি লাভ করার চেষ্টা করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আগের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে অংশ, যে সময় আমরা দেখব যে স্নায়ুযুদ্ধ অত বেশি গুরুত্ব লাভ করেনি এবং পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন মিশনারিদের এই অঞ্চলগুলোতে তৎপরতা অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 19 শতকের শুরুর দিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে বার্মায় মার্কিন মিশনারিদের আগমন লক্ষণীয়। পর্যায়ক্রমে এই অঞ্চলে মার্কিন মিশনারিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এ সময়ে মিশনারিদের মূল লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষাদান। এবং অ্যাডোনিরাম ডাটসনই প্রথম মার্কিন মিশনারি, যিনি 19 শতকের শুরুতে বার্মায় আগমন করেছিলেন এবং বার্মায় আগমন করে তিনি বার্মায় খ্রিস্ট ধর্ম প্রসার এবং মিশনারিদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখে নিচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত নীতিগুলো ছিল সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 1833 সালে শ্যাম রাজ্যের সাথে আমেরিকার যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শ্যাম রাজ্য মানে থাইল্যান্ড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। থাইল্যান্ডের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চুক্তি স্বাক্ষর। শুধু তাই নয়, এটি এশিয়ার কোনো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চুক্তি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 1850 সালে ব্রুনাইয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1882 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন এ হ্যান্ডারম্যানকে প্রথম রাষ্ট্রদূত হিসাবে শ্যাম রাজ্য বা থাইল্যান্ডে নিয়োগ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখে নিব যে এই যে অবস্থার সৃষ্টি হলো, যার ফলে দেখা যাবে যে এই অঞ্চলটিতে মার্কিন আধিপত্য বিস্তারের এক ধরনের চেষ্টা বা চিন্তা তাদের মাথায় কাজ করলো এবং সেই চেষ্টা থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছে।
এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে উপনিবেশ বিরোধী ছিলেন, এটা আমরা জানি। 1898 সালে স্প্যানিশ আমেরিকা যুদ্ধে স্পেন পরাজিত হয়েছিল, ফলে স্পেনের উপনিবেশ ফিলিপাইন আমেরিকা নিকট স্পেন ছেড়ে দিতে বাধ্য হয়। ফিলিপাইনের জাতীয়তাবাদীগণ মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ফিলিপাইনের দাবির প্রতি সম্মান দেখিয়ে 1916 সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস অর্গানিক অ্যাক্ট নামে একটি অ্যাক্ট পাশ করেছিলেন। এই আইন পাশ করে ফিলিপাইনের স্বায়ত্তশাসন প্রদান করার নীতিগত সিদ্ধান্ত এই সময়ে গ্রহণ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে তাদের অবস্থান বা দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নায়ুযুদ্ধে পুঁজিবাদী বিশ্বের নেতৃত্ব দান করেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার নেতৃত্ব প্রদান করে সোভিয়েত ইউনিয়ন। এই দুটি শক্তি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই অঞ্চলগুলোতে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে, অতএব মার্কিন যুক্তরাষ্ট্র একটি সংগঠন উন্মুক্ত করলে পক্ষান্তরে সোভিয়েত ইউনিয়নও এই ধরনের একটি সংগঠন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিয়াটু সেন্টু এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশন বা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন এবং কমিউনিস্টদের সাথেও এই অঞ্চলগুলোর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। যেমন আমরা দেখতে পাবো ভিয়েতনামের সাথে এই অঞ্চলের কমিউনিস্টদের প্রচণ্ড বা খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রত্যাশা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কেন, দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নও প্রাধান্য বিস্তারের চেষ্টা করেছে এবং চীন সহ বিশ্বের যে সমস্ত বৃহৎ শক্তিবর্গ, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, এই অঞ্চলগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে এবং তারা স্ব প্রভাব বলয় বৃদ্ধি করার চেষ্টা করেছে। মূলত আমরা দেখব, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ এবং মার্কিন সরকার তাদের অধীনস্থ দেশগুলোতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেও ডাচ এবং ফরাসি সরকার শক্তি প্রয়োগ করে তাদের সাম্রাজ্য বজায় রাখার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই ফলে ইন্দোনেশিয়া এবং ইন্দোচীনে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জাতীয় স্বাধীনতা অর্জিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্দোচীনকে বা ভিয়েতনামকে যে মরণপণ প্রতিরোধ যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল, এই যুদ্ধ করে শেষ পর্যন্ত তারা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহৎ শক্তিসমূহের যে সমস্ত নীতিগুলো ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম এবং বৃহৎ শক্তিবর্গ এই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে দেখে নিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ শক্তিবর্গ যে অবস্থার সৃষ্টি করলেন, অর্থাৎ তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেন, এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশে আমরা এই যে নিম্নোক্ত বইগুলো আমরা অনুসরণ করতে পারি, আমরা এই বইপত্র অনুসরণ করে আমাদের এই অধ্যায়টি আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বার্মায় জাপানি বাহিনীর আক্রমণের কারণ কি ছিল? আমার প্রশ্নটা হচ্ছে এটা। ধন্যবাদ কামরুন নাহার। আমরা জেনে নেই একটু, সেটা হলো যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা অক্ষশক্তির পক্ষে জাপান যোগদান করেছিল এবং জাপান যোগদান করার পরে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো ছিল, এই দেশগুলোতে আধিপত্য বিস্তার তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্রিটেন ছিল, বার্মা যেহেতু ব্রিটেনের একটি উপনিবেশ ছিল, অতএব ব্রিটেন ছিল মিত্র শক্তির পক্ষে, অর্থাৎ জাপান এবং ব্রিটেন এই দুটো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বিধায় জাপান এই অঞ্চলটি অভিযান পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, আর কোনো প্রশ্ন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে তোমরা ঘরেই থাকো, এই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ।